আগের দিন আমি তোমাদের জৈব রসায়নের প্রশ্ন টেস্ট পেপার থেকে করিয়েছিলাম। তো বাকি যে পেজগুলো আছে তাতে খুব সামান্য সংখ্যক প্রশ্নই আছে যেগুলো আমরা উত্তর করিনি আগের দিন। তো তাই আমি ঠিক করলাম তোমাদের আমার কাছে পুরনো বছর মানে 18-19-এরও টেস্ট পেপার আছে। তো এই দুটো টেস্ট পেপার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে যেগুলো তোমাদের 2021-এ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ, তো সেরকম কিছু প্রশ্ন আজকে তোমাদের কাছে আমি আলোচনা করবো এবং উত্তরগুলো বুঝিয়ে দেবো। তো আগের দিনের টেস্ট পেপারের কাজগুলো নিশ্চয়ই তোমরা সবাই করে ফেলেছো। আর আমাদের বাকি আছে আমার ওখানে 8টা বা 9টা পেজ। তো ওখান থেকে খুব সামান্য প্রশ্নই বাকি আছে যেগুলো আমরা করিনি, 2-1টা কোশ্চেন, মানে 95% কোশ্চেন আমরা আগের 10টা পেজেই কভার করে ফেলেছি। তো আমাদের সেই জন্য দেখলাম ওইগুলো প্রশ্নগুলো আর একই প্রশ্ন বারবার রিপিট না করে নতুন ধরনের কিছু প্রশ্ন সেগুলো করা যায় কি না। তো তার জন্য আমি 18-19-এর টেস্ট পেপারটা ফলো করলাম, করে প্রথমেই একটা প্রশ্ন লিখে রেখেছি। এটাও পারবে তোমরা, কোনো না পারার পিছনে। কি লেখা আছে? C2H6 একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কেন? এটা 2018-19-এর পর্ষদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের প্রশ্ন। C2H6 মানে হচ্ছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে হচ্ছে CH3 ডবল সিঙ্গেল বন্ড CH3 মানে ইথেন। আর C2H4 যদি বলি, C2H4 হচ্ছে CH2 ডবল বন্ড CH2, ইথিলিন বা ইথিন, ইথিলিনই লিখলাম। তো আমরা জানি যারা অসম্পৃক্ত হাইড্রোকার্বন হবে তারা ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করবে। এর সঙ্গে যদি আমরা ব্রোমিন জলের বিক্রিয়া করি তাহলে সেই বিক্রিয়াটা কিন্তু হবে না। ব্রোমিন জলের বিক্রিয়া অবশ্যই CCl4 এর উপস্থিতিতে। দেখে যদি আমরা বিক্রিয়া ঘটাই CCl4 এর উপস্থিতিতে ব্রোমিন জলের সাথে, লাল বর্ণের ব্রোমিন জল বর্ণহীন হয়ে যায় এবং বিক্রিয়াটা সম্পন্ন হয়, এখানে বিক্রিয়া ঘটে। তোমরা বিক্রিয়াটা জানো, আমি আর লিখবো না। তো দুটো পয়েন্ট বলবে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে তার মধ্যে দ্বিবন্ধন উপস্থিত আছে, এটা 1 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বর শর্ত কি? কারণ তাহলে কি হলো, কেন বলা হচ্ছে এটাকে অসম্পৃক্ত? কারণ ঠিক করে উত্তরটা লিখতে হবে, আগে দুটো দেখিয়ে দিতে হবে। এর সঙ্গে ব্রোমিন জল বিক্রিয়া করছে না, কিন্তু এখানে করছে। 1 নম্বর হচ্ছে C2H4 এ সমযোজী দ্বিবন্ধন দেখা যায়। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ব্রোমিন জলের সাথে বিক্রিয়ায় লাল বর্ণের ব্রোমিন জলকে এটা বর্ণহীন করে। যদি আমরা ইথিলিন গ্যাস পাঠাই ব্রোমিন জলের মধ্যে দিয়ে CCl4 এর উপস্থিতিতে, তাহলে সেটা বর্ণহীন করে এবং 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। আমরা জানি কি উৎপন্ন করে? CH2Br। তার মানে এই দুটো শর্ত দিতে হবে। এই দুটো কারণেই আমার C2H4 হলো বা ইথিলিন হলো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কিন্তু ইথেনটাকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারছি না। ঠিক আছে, তাহলে এই হলো যুক্তি। এইভাবে উত্তরটা লিখে দিতে হবে, কোনটা বিক্রিয়া করে না এবং কোনটা বিক্রিয়া করে, এইভাবে লিখে তোমরা দেখিয়ে দেবে। আশা করি বোঝা গেছে, না বোঝার কিছু নেই। নেক্সট প্রশ্ন, ভিনিগার কি? এটাও 2018-19 টেস্ট পেপারের প্রশ্ন। তিনটে পার্ট আছে, মানে 3 নম্বর প্রশ্নগুলো আমি আর দেখছি। শর্ট কোশ্চেনগুলো তোমরা সবই পারবে, আগের দিন করিয়েছি। ভিনিগার কি? এর মধ্যে কোন কার্যকরী মূলক উপস্থিত থাকে এবং এর ব্যবহার লেখো। তো ভিনিগার হলো কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর। ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিড কত পার্সেন্ট? 5% থেকে 8%। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ।
তাহলে এর মধ্যে কোন জৈব যৌগ উপস্থিত আছে? এর মধ্যে উপস্থিত আছে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, সেটা হলো 5 থেকে 8%। অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ হলো ভিনিগার। 2 নম্বর, তাহলে কার্যকরী মূলকটি কি? আমাদের কার্বক্সিলিক, কারণ অ্যাসিটিক অ্যাসিড হলো CH3COOH। তাহলে অ্যাসিটিক অ্যাসিডে যে কার্যকরী মূলক থাকে সেটাই ভিনিগারে থাকবে। তাহলে কার্যকরী মূলকটি হলো COOH। যেভাবে লিখছি এইভাবে উত্তর লেখার চেষ্টা করবেন। এর মধ্যে কার্যকরী যেটা মূলক থাকে সেটা হলো COOH, কার্বক্সিলিক গ্রুপ। আর ব্যবহার আমরা জানি মাছ মাংস সংরক্ষণ। করতে এবং সেটাকে ম্যারিনেট করতে, রান্না করতে কাজে লাগে, সংরক্ষণ ও রন্ধন শিল্পে ব্যবহার করা হয়। তাহলে এই হলো আমাদের ভিনিগার কি। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণ, এটা ভিনিগার। এটা কি কাজে লাগে? ভিনিগার হচ্ছে আমাদের রান্না করতে এবং মাছ মাংস সংরক্ষণ করতে কাজে লাগে। আর কি কাজে লাগে? আর এর মধ্যে কোন কার্যকরী মূলক থাকে? COOH গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যেটা, সেটাকে বলা হচ্ছে আমার, সেটা উপস্থিত থাকে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন, এটাও টেস্ট পেপার 2018-19-এর। একটি মাত্র বিক্রিয়ার সাহায্যে কিভাবে ইথানল ও ডাইমিথাইল ইথারের মধ্যে পার্থক্য করবে? তো ধরলাম দুটো নমুনা আছে, এটাতে আমাদের ইথানল আছে, এটা এই নমুনা, এটা আর একটা নমুনা অনুরূপ, এটা বি নমুনা। তো দুটোর মধ্যে কি করতে হবে? আমাদের এক টুকরো সোডিয়াম ফেলে দিতে হবে। দুটোতেই এক টুকরো করে সোডিয়াম ফেললাম। তো এতে দেখলাম বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে, কিন্তু এটাতে কোনো গ্যাস নির্গত হচ্ছে না। যেটাতে গ্যাস নির্গত হবে সেটাই হচ্ছে ইথানল, আর যেটাতে হবে না সেটা হচ্ছে ইথার, ডাইমিথাইল ইথার বা ইথার মিথক্সিমিথেন। ওকে, তো কেন হচ্ছে? কারণ আমরা জানি C2H5OH এর সঙ্গে ধাতব সোডিয়াম বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে আমাদের দুটো লাগবে, C2H5, এটাও দুটোই লাগবে, ONA সোডিয়াম আবার এদের সঙ্গে বিক্রিয়া করছে এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তো এটা ইথারের সঙ্গে যদি বিক্রিয়া করতাম CH3OCH3, তার সঙ্গে যদি সোডিয়াম বিক্রিয়া করাতাম সেই ক্ষেত্রে কিন্তু কোনো বিক্রিয়ায় সাড়া দিত না। তাহলে দুটো নমুনাতেই আমরা যদি এক টুকরো করে সোডিয়াম ফেলে দিই, যে ক্ষেত্রে দেখা যাবে ওই তরল থেকে বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে সেটাই হচ্ছে অ্যালকোহল, এবং যেটা থেকে গ্যাস নির্গত হবে না সেটাই হচ্ছে আমাদের ডাইমিথাইল ইথার। ওকে, নেক্সট প্রশ্ন, কিভাবে রূপান্তর করবে অ্যাসিটিলিন থেকে 1122 টেট্রাব্রোমো ইথেন। এটা আমরা বিক্রিয়াটা জানি। অ্যাসিটিলিন 3টে বন্ধনী, প্রথম পর্যায়ে CCl4 দ্রাবকের উপস্থিতিতে ব্রোমিন জল বিক্রিয়া করবো এখন। তাহলে প্রথমে একটা বন্ধন ভেঙে গিয়ে উৎপন্ন হবে CHBr ডবল বন্ড CHBr, ডাইব্রোমোইথিলিন বা 1,2-ডাইব্রোমোইথিন, সেটার সঙ্গে আবার
দ্রাবকের উপস্থিতিতে ব্রোমিন জল বিক্রিয়া করবে লাল বর্ণের, দিয়ে একটা করে ঢুকবে CHBr2 সিঙ্গেল বন্ড CHBr। এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটিলিন থেকে 1122 টেট্রাব্রোমো ইথেন পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, এর সঙ্গে প্রশ্ন দিয়েছে কিটোন এবং অ্যাসিডের কার্যকরী মূলক কি, তোমরা পেরে যাবে। এর সঙ্গে প্রশ্ন আছে কিটোন আর অ্যাসিড। আমি এটা উত্তর লিখে দিচ্ছি না, কিটোনে কোন গ্রুপ থাকে জানো, অ্যাসিডে কোন কার্যকরী মূলক থাকে আন্ডারলাইন করে রাখলাম, তোমরা এই উত্তরটা লিখে নেবে। নেক্সট প্রশ্ন, তিনটি টেস্ট টিউবে যথাক্রমে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন আছে, তো এদের কিভাবে শনাক্ত করবে? টেস্ট পেপার 2018-19 প্রশ্ন। তো আমরা কি করব, তিনটে টেস্ট টিউবেই A, B, C, এই তিনটে টেস্ট টিউবেই কিছু একটা আছে, একটাই হলো ইথিলিন আছে। তিনটেই গ্যাস এভাবে রাখা যায় না, তো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তিনটেতেই আমরা যোগ করব অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড CuCl2, কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। তিনটেতেই টেস্ট টিউবে, তিনটে টেস্ট টিউব থেকে সামান্য পরিমাণ নমুনা নিয়ে বা এর মধ্যে তিনটেতে কি যোগ করলাম, অ্যামোনিয়াকাল বা অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ, যেটাতে লাল অধক্ষেপ পড়বে। সাপোজ দেখলাম এটাতে একটা লাল রঙের অধক্ষেপ পড়লো, প্রথম দুটোতে তাহলে এ আর বি তে কোনো অধক্ষেপণ দেখতে পাওয়া গেল না, কিন্তু সি তে দেখা গেল একটা লাল রঙের অধক্ষেপ পড়েছে। তো যেটাতে লাল রঙের অধক্ষেপ পড়বে সেটা হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে প্রথমটা চিহ্নিত হয়ে গেল। এবার একটা আছে মিথেন, একটা ইথিলিন। এবার এ তে যোগ করব CCl4 এ মধ্যে এ তে বি তে দুটোতেই করব। কি যোগ করব, CCl4 যুক্ত বা CCl4 এর মধ্যে দ্রবীভূত ব্রোমিন। ব্রোমিন যে লাল বর্ণ সেটা যদি দেখা গেল বি এর ক্ষেত্রে, বি টেস্ট টিউবের ক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ, যে টেস্ট টিউবে এই ব্রোমিনের লাল বর্ণ অপসারণ হবে, দেখা গেল বি তে লাল বর্ণটা অপসারণ হলো, এটাতে থেকে গেল, দেখা গেল বি তে ব্রোমিনের লাল বর্ণ অপসারণ হলো। তার মানে বুঝতে হবে বিটা হলো ইথিলিন। জানি আমরা ইথিলিনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে বিটা হয়ে গেল ইথিলিন, আর পড়ে থাকলে তাহলে এ হলো মিথেন। তাহলে এটা হলো আমাদের মিথেন ছবি অনুসারে, বিটা হলো ইথিলিন। আর অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ মিশিয়ে যেটাতে লাল অধক্ষেপ এসছে সেটা তো প্রথমেই আইডেন্টিফাই করে ফেলেছি, সেটা হলো গিয়ে আমাদের অ্যাসিটিলিন। ওকে, তো এটা খুব একটা ভালো প্রশ্ন, এটা ভালো করে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে বা বুঝে নেবে। নেক্সট প্রশ্ন,
ইথাইল অ্যালকোহল থেকে বা ইথানল, এটা ইথানল থেকে কি করে ইথিলিন পাওয়া যাবে এবং কিভাবে ডাই ইথাইল ইথার পাওয়া যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ। একই রকম বিক্রিয়া। প্রথমটা তো জানি আমরা, অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত করলে 170 ডিগ্রি সেলসিয়াস, 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক অণু জল বেরিয়ে গিয়ে তৈরি হয় ইথিলিন। কিন্তু যদি আমরা C2H5OH মানে ইথানলকে অতিরিক্ত পরিমাণ নিয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড, স্বল্প পরিমাণ, ওটা অতিরিক্ত নয়, ওটা অতিরিক্ত ছিল, এটা স্বল্প পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড নিয়ে 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে উৎপন্ন হয় ডাই ইথাইল ইথার। ঠিক আছে, তাহলে পার্থক্যটা কি হলো? ইথাইল থেকে ইথানল থেকে ইথিলিন পেতে গেলে অতিরিক্ত পরিমাণ গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত করতে হবে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। কিন্তু অতিরিক্ত পরিমাণ ইথানল নিয়ে, ইথানলটা যদি অতিরিক্ত পরিমাণ নিয়ে তাকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা 140 ডিগ্রি সিতে শোষিত করি, তাহলে কি উৎপন্ন হবে? আমার ইথক্সি ইথেন তৈরি হবে বা ডাই ইথাইল ইথার তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, দেখতে একই রকম কিন্তু দুটো বিক্রিয়া একটু আলাদা। তাহলে এটা হলো ডাই, দুটো ইথাইল গ্রুপ আছে, ডাই ইথাইল ইথার। মনে রাখবো প্রথম ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডটা অতিরিক্ত পরিমাণ, প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে শর্ত হলো, এটা 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বরের ক্ষেত্রে শর্ত কি? ইথানলটাকে অতিরিক্ত পরিমাণ, অতিরিক্ত ইথানল নিতে হবে, দিয়ে সেটাকে শোষিত করতে হবে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা 140 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে উৎপন্ন হবে ডাই ইথাইল ইথার। পরবর্তী প্রশ্ন, C4H10O আণবিক সংকেত বিশিষ্ট 3টি সমবয়বের নাম, গঠন সংকেত দেখাতে হবে, সংকেত এবং গঠন। তো আমি গঠন সংকেতগুলো দেখিয়ে দিচ্ছি, নামগুলো তোমাদের কাজ দেওয়া থাকলে তোমরা চেষ্টা করবে আয়ুর্বেদ নাম লেখার। ওকে, তো C4H10O মানে 4টে কার্বন আছে। আমি প্রথম একদম মুক্ত শৃঙ্খলায় আসি। তাহলে প্রথমটা লিখলাম CH3 CH2 CH2 CH2, তাহলে 3 আর 2 5 4 9 OH, এটা একটা হতে পারে। 2 নম্বর, এটা হলো অ্যালকোহল, CH3 CH2 CH OH CH3, এটা একটা হতে পারে, এটা একটা অ্যালকোহল। 3 নম্বর, এটা অ্যালকোহল, 4টে কার্বন, এখানে একটা সাইড চেন আছে, সেটা চিন্তা করতে হবে। ওকে, আর আমরা কি পেতে পারি? একটা ধরো পেলাম CH3 CH CH3 O CH3। আমি কিছুই করলাম না, এই জায়গাটা শুধু চেঞ্জ করে দিলাম, এই গঠনটা আগেরটাই রাখলাম, শুধু শিফট করলাম একটুখানি। তাহলে এখানেও দেখো 1 2 3 4, 3 আর 3 6 9 10। তাহলে নামগুলো তোমরা লেখার চেষ্টা করবে। তাহলে 3টে গঠন সংকেত দিয়ে দিয়েছি, নামগুলো তোমাদের কাজ থাকলে নামগুলো লেখার চেষ্টা করবে কিভাবে হতে পারে। না পারলে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের বলে দেবো, কমেন্টেই হোক বা পরবর্তী ভিডিওতে হোক, সেটা তোমাদের বলে দেবো। ঠিক আছে, ওকে। তো নামগুলো অবশ্যই লেখার চেষ্টা করবে। পরবর্তী কোশ্চেন, কার্যকরীমূলক শনাক্ত করো, গঠন লেখো। তো 3টে দিয়ে দিয়েছে, আমরা 3টের আগে সংকেত লিখব। ইথানল মানে CH3
ভেঙেই লিখি CH2OH, এটা হলো ইথানল মানে ইথাইল অ্যালকোহল, অ্যাসিটোন মানে ডাইমিথাইল কিটোন, আর মিথানল মানে ফর্মালডিহাইড HCl। এই তিনটে আমরা সংকেত লিখে ফেললাম। ইথানল হলো CH3CH2OH, অ্যাসিটোন হলো CH3COCH3, আর মিথানল হলো HCHO। ওকে, তাহলে প্রথমটায় কার্যকরী মূলক হলো হাইড্রক্সিল, তারপরে হচ্ছে আমাদের অ্যালডিহাইড তিনেরটা, আর এটা হলো কিটোন। তাহলে এখানে কার্যকরী মূলক আমি চিহ্নিত করে দিচ্ছি কোনটি কি কার্যকরী মূলক। এটা হলো হাইড্রক্সিল মূলক, নামগুলো লিখে দেবে, কিটো বা কিটোন, এখানে হলো অ্যালডিহাইড। তাহলে প্রথমটাই হলো হাইড্রক্সিল, তারপরটাই হলো কিটো, তারপরটা হলো অ্যালডিহাইড। তাহলে হাইড্রক্সিল বা হাইড্রক্সি, যেটা হাইড্রক্সিলই বলি আমি, হাইড্রক্সিল মূলক নামে আমরা পরিচিত, তোমাদের বলে দিয়েছিলাম। তাহলে প্রথমটা হলো হাইড্রক্সিল বা আসলে লিখে দিই এটা, তাহলে হাইড্রক্সিল, এটা হচ্ছে কিটো, এটা হচ্ছে অ্যালডিহাইড বা ফরমাইল বলা হয় বলেছিলাম। তাহলে হাইড্রক্সিল প্রথমটা, তারপরটা হলো কিটো, আর লাস্টেরটা হচ্ছে আমাদের ফরমাইল বা হচ্ছে অ্যালডিহাইড। ফরমাইলটাও লিখে দিই, বলছিলাম ফরমাইল বা হচ্ছে অ্যালডিহাইড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন টেস্ট পেপারের ঘেঁটে ঘেঁটে তোমাদের জন্য করছি। তোমরা অবশ্যই ভালো করে দেখবে, প্রশ্নগুলো করলেই হয়ে যাবে, আমাদের এর বাইরে কোনো প্রশ্নই হয় না, এগুলো আমরা করে ফেলছি। পরের প্রশ্ন, প্রথমে একটা সংকেত দিয়েছে, তার আয়ুপাক নাম লিখতে হবে H3C সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH, এর আয়ুপাক নাম লিখে এবং কার্বনবিহীন কার্যকরী মূলকের উদাহরণ দাও। প্রথমটা তো খুবই সহজ, দুটোই সহজ প্রশ্ন। H3C C ট্রিপল বন্ড, তাহলে 3টে কার্বন আছে, তাহলে প্রোপ দিয়ে নাম হবে, আর একটা ত্রিবন্ধন আছে, তাহলে হচ্ছে প্রোপাইন। তাহলে প্রোপাইন বা প্রোপাইন, ওকে, তাহলে এটা হলো প্রোপাইন বা হচ্ছে, আর আইউপ্যাক নাম আমরা লিখে দিয়েছি। আর আমরা কার্বনবিহীন অনেক কিছু হতে পারে, ইথার হতে পারে, হাইড্রক্সিল হতে পারে, কার্বনবিহীন হচ্ছে ইথার, কার্বন নেই, হাইড্রক্সিল, অ্যামিন, তিনটে উদাহরণ দিলাম যেখানে কার্বনবিহীন কার্যকরী মূলক, যেখানে কোনো কার্বন নেই। তাহলে হাইড্রক্সিল, অ্যামিন, ইথার, তিনটাতেই কোনো কার্বন নেই, তাহলে হলো একটা কার্যকরী মূলকের উদাহরণ। তাহলে পেয়ে গেলাম প্রথমটা জৈব যৌগটার যে আমাদের আয়ুপ্যাক নাম লিখতে দিয়েছে, তার নামটা আমরা পেয়ে গেছি, আর তার সঙ্গে কি পেয়ে গেছি, কার্বনবিহীন যে কার্যকরী মূলক সেটাও আমরা পেয়ে গেছি। এরপরের প্রশ্ন, 3টে কোশ্চেন ব্যাংকের, এটা 2018-19-এর 3টে যৌগ দিয়েছে, এদের আয়ুপ্যাক নেম লিখতে হবে। তো প্রথমটা দেখি, মূল চেন 1 2 3, যেদিকেই যাও কার্যকরী গ্রুপটা 2 নম্বরেই আসছে, তাহলে অসুবিধা নেই। তাহলে আমাদের মেন চেনটা হচ্ছে আমার প্রোপেন, প্রোপ যৌগ হবে, আর 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 মিথাইল, 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে, 2 মিথাইল প্রোপান 2 অল, 2 নম্বরে একটা অ্যালকোহল আছে,
প্রথমটার নাম হলো 2 মিথাইল, 2 নম্বর একটা মিথাইল গ্রুপ আছে, 2 নম্বর একটা মিথাইল গ্রুপ আছে। একবার ঠিক করে দিই, 2 দেখা যাচ্ছে না, নাহলে মিথাইল, 2 মিথাইল প্রোপান, এমনি লিখি প্রোপান টু অল। তাহলে প্রথম যৌগের সংকেত হলো 2 মিথাইল প্রোপান, সংকেত সরি আয়ুপাক নাম হলো 2 মিথাইল প্রোপান টু অল। এবার চলে আসি দ্বিতীয়টায়। আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা অ্যালকোহল গ্রুপ আছে, তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে নামকরণ করব সেটা এবার দেখব। তো দেখো দ্বিবন্ধনটা এখানে, তাহলে 1 2 3 4, তাহলে 4টে কার্বন আছে এবং দ্বিবন্ধন আছে, তাহলে বিউট দিয়ে নাম হবে, বুঝতেই পারছি। তাহলে 3 মিথাইল বিউট 1 ইন, তাহলে 3 মিথাইল আমরা পেয়ে গেলাম যৌগটার নাম। তাহলে কি নাম হলো, তাহলে আমরা কি নাম হলো, যেহেতু আমাদের 2 নম্বর গ্রুপে 2 নম্বর আর 3 নম্বর একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে হলো 3 মিথাইল বিউট, 4টে বলে কার্বন মেন চেনে, 3 মিথাইল বিউট 1 ইন, তাহলে 3 মিথাইল বিউট 1 ইন, কারণ এখানে একটা দ্বিবন্ধন আছে 1 নম্বরে। আর আমাদের এইভাবে তাহলে আমরা নামকরণ করে ফেললাম, দ্বিতীয়টারও পেয়ে গেলাম। তৃতীয়টা যে কোনো দিক থেকেই যায়, এদিক থেকে গেলে 1 2 3 4, আর এদিক থেকে 1 2 3, তাহলে এই সাইড চেনগুলো আমাকে 3 4 5, তাহলে এদিক থেকে কেন বললাম না, কারণ এদিক থেকে হলে 3 4 হচ্ছে, আর এদিক থেকে হলে 2 3 হচ্ছে, কারণ সেই জন্য মিনিমাম একটা নাম্বার, একটা রুল এটা বলতে পারি আয়ুর্বেদ নামকরণে। তাহলে 2 3 ডাইমিথাইল 1 2 3 4 5 পেন্টেন, 2 3 ডাই মিথাইল পেন্টেন। তাহলে 3 নম্বর যৌগের নাম হলো কোশ্চেন ব্যাংকে, যেটা আমরা পেয়েছি 18 19, তোমাদের কাছে থাকবে না পুরনো কোশ্চেন ব্যাংক। 2 3 ডাইমিথাইল পেন্টেন যৌগটার নাম হলো। নেক্সট আরো 3টে আয়ুপাক নাম, এটাও টেস্ট পেপারে এই কোশ্চেন ব্যাংকেই ছিল 18 19-এ। তো প্রথমটা দিয়েছে CH3 CH CH2 CHO CH3, অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে দুখানা কার্যকরী মৌল। তো অ্যালডিহাইড যেখানে থাকে, অ্যালডিহাইডের কার্বনটা সবসময় 1 নম্বর হয়, যদি আমরা এটাতে যাই এটাও যা, এটাও তাই। তাহলে 3 একটা মিথাইল গ্রুপ আছে, আর এটা হলো একটা 1 2 3 4, তাহলে বিউটান আর বিউটানল, তাহলে 3 মিথাইল বিউটানল, এটা হলো 3 মিথাইল বিউটানল। দ্বিতীয়টা 1 2 3, কার্য অ্যালডিহাইড যেখানে থাকবে, অ্যাসিড অ্যালডিহাইড, সেখান থেকে 1 শুরু হবে, তাহলে 2তে দুটো মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 2 ডাইমিথাইল 2 2 ডাইমিথাইল 1 2 3 প্রোপানল। অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যালডিহাইডের পজিশন বলা দরকার হয় না, কারণ সে সবসময় একই থাকে। আচ্ছা, এখানে ওয়েজ গ্রুপটা এদিক থেকে আগে, তাহলে 1 2 3 4, তাহলে দেখো 3-এ একটা মিথাইল গ্রুপ আছে, আর মেন যৌগটা হলো আমাদের বিউটেন, তাহলে বিউটেন আবার 2-এ একটা অ্যালকোহল গ্রুপ আছে, তাহলে 3 মিথাইল
বিউটান টু অল। নাম হয়ে গেল কি 3 মিথাইল বিউটান টু অল। ওখানে একটা তাহলে কি হলো, একদিকে একটা আছে হচ্ছে 3-এ আছে হচ্ছে 3টা কেন হলো, ওটা 2 হলো না কেন, কারণ ওএইচ গ্রুপটা ডান দিক থেকে নাম্বারিং করলে, ডান দিক থেকে বাঁ দিকে নাম্বারিং করলে ওএইচটা কাছে আসছে, তাই ডান দিক থেকে আমরা নাম্বারিং করলাম বাঁ দিকে। বাঁ দিক থেকে করলে ওএইচটা 3-এ আসতো, তাই আমরা ওটাকে ওএইচটাকে সবসময় মিনিমাম পজিশনে রাখতে হবে, ন্যূনতম সংখ্যার পজিশনে। তো তাহলে 3 একটা মিথাইল গ্রুপ হলো, আর 2 একটা অ্যালকোহল গ্রুপ আছে অল, তাহলে হলো 3 মিথাইল 2 বিউটান অল। পরবর্তী প্রশ্ন আমরা 2019-20 টেস্ট পেপার থেকে পেলাম। এটা আমাদের করা হয়ে গেছে সবই, তাও আমরা একটুখানি রিভাইজ দিয়ে নিচ্ছি আমাদের মাধ্যমিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যদি তোমাদের হয় তার জন্য। মাধ্যমিক পরীক্ষা তো হবেই, টেস্ট পরীক্ষা এখন কবে হবে সেটা একটা বলা খুব মুশকিল। প্রথম দিয়েছে অ্যাসিটিলিন থেকে ইথিলিন থেকে ইথেন। তাহলে অ্যাসিটিলিনের সঙ্গে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই, নিকেল অনুঘটক টেম্পারেচার জানি 160 থেকে 180 মতন। ইথিলিনকে যদি আবার একই কন্ডিশনে 200 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে অ্যাসিটিলিন হাইড্রোজেন নিকেল 160 ডিগ্রি সেলসিয়াস, আমি 160 লিখলাম, কম বেশি 160। এই টেম্পারেচার দিলে আমাদের এটা হয়ে যাবে ইথিলিন, কারণ এই দ্বিবন্ধনটা ভেঙে হাইড্রোজেন একটা করে ঢুকে যাবে, এখানে একটা ভেঙে একটা হাইড্রোজেন এদিকে, তাহলে ভুল লিখেছিলাম CH2 ডবল বন্ড CH2। সেটাকে আবার যদি আমরা একই শর্তে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি নিকেল অনুঘটকের উপস্থিতিতে, তাহলে এটা উৎপন্ন হয় মিথেন। তাহলে অ্যাসিটিলিন ইথিলিন ইথেন, তাহলে এভাবে রূপান্তর করতে পারি। ইথেন অণুর গঠন তো আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি, জাস্ট কোনটা কি গঠন হয় এটা ইথেন জাস্ট দেখিয়ে দিলাম, CH3 দেখিয়ে দিলাম। তোমরা বন্ধন কোণ, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি সব লিখে ফেলবে, তোমরা জানো সেটা, বলে দিয়েছি তোমাদের আগে যখন প্রথম বা দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমার খেয়াল নেই, দেখে নেবে। জাস্ট এরকম একটা গঠন হয় ইথেনের। মার্স গ্যাস কাকে বলে? মার্স গ্যাস হচ্ছে মিথেন। কেন আমরা আগের দিন পড়েছি, যেটাকে বলে আলেয়া। মার্স মানে মিথেনকে মার্স গ্যাস বলা হয় কারণ এটা কি থেকে উৎপন্ন হয়? পচা গলা উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে এই জৈব গ্যাসটি নির্গত হয়। সেই জন্য এটাকে মার্স গ্যাস বলা হয়, যেটা হচ্ছে পচে যাওয়া উদ্ভিদ, প্রাণীদেহ বা জীবদেহ থেকে এই গ্যাস উৎপন্ন হয়। সেই জন্য মিথেনের অপর নাম হচ্ছে মার্স গ্যাস। এরপর আমরা এই 5টা প্রশ্ন দেখব। সোডিয়াম বাইকার্বনেটের সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া আমরা জানি। অ্যাসিড কার্বনেট বা বাইকার্বনেটের সাথে লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। সোডিয়াম বাইকার্বনেট হলে NaHCO3, তার সাথে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া শিখিয়ে দিয়েছিলাম একবার, তাও বলে দিচ্ছি। তাহলে এই যে সোডিয়াম
চলে যাবে এইচ এর জায়গায়, আর এইচটা চলে আসবে এদিকে। তাহলে উৎপন্ন হলো CH3 COONA সোডিয়াম অ্যাসিটেট প্লাস এখান থেকে উৎপন্ন হবে এক অণু কার্বন ডাই অক্সাইড, এক অণু জল। তো অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে দেখা যাবে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হচ্ছে। তাহলে অ্যাসিটিক অ্যাসিডকে শনাক্তকরণের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটা ঘটাতেই পারি, এটাকে শনাক্তকরণ বিক্রিয়া বলা যেতে পারে। অ্যাসিটিক অ্যাসিডকে চিহ্নিত করতে গেলে আমাদের একটু সোডিয়াম বাইকার্বনেট মিশিয়ে যদি দিই, সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট যে কোনো একটাতেই হবে, তাহলে দেখব যদি একটা বুদবুদ আকারে গ্যাস বেরিয়ে আসে তখন সেটাই হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস, এবং অ্যাসিডটা হচ্ছে কোন একটা, যে কোনো অ্যাসিডের ক্ষেত্রে এটা আইডেন্টিফাই করার একটা উপায়। তারপর দিয়েছে সরলতম জৈব যৌগ, আমরা জানি মিথেন। মিথেন হচ্ছে সবচেয়ে সরল CH4, যেটা সরলতম জৈব যৌগ। ইথানোয়িক অ্যাসিড এবং প্রোপানলে কোন কোন কার্যকরী মূলক থাকে তোমরা পারবে। ইথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে মানে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, আর প্রোপানল মানে তিনটে কার্বন মানে CH3 CH2 CH2, যেটা প্রোপানল তাও প্রোপানল দিয়েছে, যাই হোক এটা যখন একটা ভাবলেই হলো। তো এই কোনটার মধ্যে কি কার্যকরী মূলক আছে, এখানে আছে হচ্ছে কার্বক্সিল, এখানে হচ্ছে হাইড্রক্সিল, কার্যকরী মূলক COOH কার্বক্সিল, আর হচ্ছে হাইড্রক্সিল, এই দুটো কার্যকরী মূলক আছে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা প্রশ্নগুলো ঠিক করে লিখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বোর্ডের এক্সামের জন্য। সরলতম অ্যালকিন, অ্যালকিনের প্রথম সদস্য, সরলতম মানে হচ্ছে প্রথম যে সদস্য থাকে। অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথিলিন বা ইথিন। যেটা ফল পাকাতে ব্যবহার করা হয়। ইথিলিন আমরা জানি, তোমরা জানো আশা করি, খুবই সহজ প্রশ্ন, বায়োলজিতেও পড়েছে, লাইফ সায়েন্সে। বা ইথিলিন, ইথিলিন হলো সরলতম অ্যালকিন। আচ্ছা, বহুলী বিভাজন বিক্রিয়া মানে পলিমারাইজেশন খুব ইম্পর্টেন্ট তোমাদের বছরের জন্য। দু নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পলিমারাইজেশন বিক্রিয়া। এখানে কি শর্ততে বিক্রিয়াটা হয় তোমরা জানো, আমাদের ইথিলিন যুক্ত হয় n সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিথিন গঠন করে। সেখানে আমাদের প্রেসার কত লাগে, টেম্পারেচার সেটা পড়িয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে কত টেম্পারেচার লাগে, কত প্রেসার লাগে সেটা দেখে। তাহলে এই প্রশ্নগুলো আমরা এখানে যে 5টা প্রশ্ন, প্রথম ছিল অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেটের বিক্রিয়া করলাম, তারপরে সরলতম জৈব যৌগ হলো মিথেন, ইথানোয়িক অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড, তার মধ্যে কার্যকরী গ্রুপ আছে COOH, আর প্রোপানল হচ্ছে CH3 CH2 CH2OH, বা এটা হচ্ছে প্রোপান ওয়ান অল হওয়া উচিত, আমি যেটা লিখেছি তা ওরা প্রোপানল দিয়েছে। এটা বিভিন্ন টেস্ট পেপার, তোমাদের টেস্ট পেপার এবং 18 সালের টেস্ট পেপার থেকে আমি সালগুলো উল্লেখ করছি না, প্রশ্নগুলো তোমরা লিখে নেবে। প্রোপানলের থাকে হচ্ছে OH কার্যকরী মূলক। সরলতম অ্যালকিন হলো ইথিলিন, যেটা ফল পাকাতে কাজে লাগে, এটা মনে রাখবো, এটা শর্ট কোশ্চেন আসে, অনেক পেজেই আছে, লিখিনি আমরা। এটা ফল পাকাতে ব্যবহার করা হয়, কাঁচা ফল পাকাতে, কাঁচাকেই তো পাকাবে, পাকাকে আর কি করে পাকাবে, পচে যাবে। ফল পাকাতে ব্যবহার করা হয়। আর বহুলী বিভাজন মানে হচ্ছে পলিমারাইজেশন বিক্রিয়া। তো এই বিক্রিয়ার শর্তটা লিখতে বলেছে, লিখবে, করে নেবে, এটা পড়ে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো বিক্রিয়াটা খুব ভালো করে পড়তে হবে। এটা মাধ্যমিকেও আমাদের এসছিল, মাধ্যমিকে এসছিল লাস্ট ইয়ারের কোশ্চেনে, 19-এ এসছিল, কারণ 21-এর জন্য পলিমারাইজেশন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। ওকে,
এরপর আমরা এই 5টা প্রশ্ন পড়ব। প্রথম, এলপিজি সিলিন্ডারের মধ্যে প্রধানত কোন গ্যাস থাকে, এর মধ্যে একটা নির্দিষ্ট গন্ধ কেন হয়। 2 নম্বর হলো কার্বাইড গ্যাস বাতিতে কোন গ্যাস জ্বলে, মানে বিক্রিয়াটা আমাদের লিখতে হবে। অ্যাসিটনের সংকেত লিখতে হবে এবং তার ইউপ্যাক নাম লিখতে হবে, আইইউপিএসি। প্রোপানল এবং প্রোপানন এদের মধ্যে কি ধরনের সমাবয়বতা দেখতে পাওয়া যায়, গঠন দেখাতে হবে, গঠন দেখিয়ে আমাদের করতে হবে। আর লাস্ট হচ্ছে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়াটা লিখতে হবে। একটু আগে আমরা লিখেছি, তাও প্রশ্নটা লিখলাম। তো প্রথম হচ্ছে এলপিজি প্রধান উপাদান হলো বিউটেন। এলপিজির মধ্যে যে গ্যাস থাকে তার প্রধান উপাদান হলো বিউটেন, আমরা জানি C4H10। এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন, আর সিএনজির ক্ষেত্রে মিথেন। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর নির্দিষ্ট গন্ধের কারণ হচ্ছে আমরা জানি ইথাইল মার্কআপটা, এটা আমি আগের দিন বলে দিয়েছিলাম, তাও একবার মনে করিয়ে দিই। ইথাইল মার্কআপটান সংকেত ছিল C2H5SH। ইথাইল মার্কআপটানের জন্য নির্দিষ্ট গন্ধযুক্ত হয়, বিউটেনের কোনো গন্ধ থাকে না, গন্ধহীন গ্যাস। তো গন্ধহীন গ্যাস যদি হয়, তাহলে যদি আমাদের এলপিজি সিলিন্ডার লিক করে, তো লিকেজের ক্ষেত্রে আমরা যদি এই গন্ধটা না পাই, মার্কআপটানের যে গ্যাসের যে গন্ধটা আমরা পাই সেটা হচ্ছে মার্কআপটানের। তো সেখানে আমরা যদি গন্ধটা না পাই তাহলে বুঝতে পারবো না এবং দুর্ঘটনা ঘটবে। সেজন্য এখানে ইথাইল মার্কআপটান মেশানো থাকে, যেটা নির্দিষ্ট গন্ধযুক্ত এবং যার তীব্র গন্ধের জন্য আমরা বুঝতে পারি গ্যাস লিকেজ হচ্ছে কিনা। আচ্ছা, কার্বাইড গ্যাস বাতিতে বিক্রিয়াটা লিখতে হবে কোন গ্যাস জ্বলে, জলে বানানটা বলি, জলে বলি, জলে বলি, কোন গ্যাস জ্বলে এবং বিক্রিয়াটি লেখো। তো কার্বাইড গ্যাস বাতিতে জ্বলে হচ্ছে অ্যাসিটিলিন। ফার্স্ট অ্যান্সার হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস জ্বলে, আমরা জানি। তাহলে এখানে কি বিক্রিয়া হবে, কার্বাইড মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, তাহলে ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে CaC2 প্লাস জল। এটা হলো, আমি প্রথম প্রশ্নটা মুছে দিই, বিয়োগফলটা লিখি। আমাদের এখানে প্রশ্নটা তোমরা লিখে নিয়েছো আশা করি, মুছে দিলাম। তাহলে কার্বাইড 2 নম্বরের উত্তর। কার্বাইড গ্যাস বাতিতে জলে অ্যাসিটিলিন C2H2। ওকে, তো অ্যাসিটিলিন বিক্রিয়া করে, তাহলে কার্বাইড মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। আগেকার দিনে এই গ্যাস বাতি খুবই ব্যবহার করা হতো, কিন্তু এটা খুব খরচ সাপেক্ষ, তো সেই জন্য খুব বেশি এখনকার দিনে ব্যবহার করা হয় না। তাহলে কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়া করে অ্যাসিটিলিন উৎপন্ন করা হয়। বিক্রিয়াটা দেখতেই পাচ্ছি, অক্সিজেন চলে আসবে এখানে, C2 চলে আসবে এখানে, তাহলে হচ্ছে C2H2 প্লাস CaO, এটা হচ্ছে কলিচুন বা ক্যালসিয়াম অক্সাইড বা কলিচুন। তাহলে কলিচুন উৎপন্ন হচ্ছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের বিক্রিয়ায় উৎপন্ন হলো অ্যাসিটিলিন। এটা হলো জল, H2 মানে জল লিকুইড স্টেটে, ক্যালসিয়াম কার্বাইড প্লাস জল উৎপন্ন অ্যাসিটিলিন প্লাস কলিচুন, তাহলে চুন উৎপন্ন হলো এবং বিক্রিয়ায় অ্যাসিটিলিন উৎপন্ন হলো। তো খুবই গুরুত্বপূর্ণ এটা একটা বিক্রিয়া, তোমরা ভালো করে দেখবে এবং ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। কার্বাইড গ্যাস বাতিতে তাহলে ক্যালসিয়াম কার্বাইড জলের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় এবং সেখানে কলিচুন আর অ্যাসিটিলিন উৎপন্ন হয়, যেটা জ্বলন্ত অবস্থায় আগুনের শিখা হিসেবে দেখতে পাই। পরবর্তী
প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, অ্যাসিটোনের সংকেত। কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার, অ্যাসিটোন মানে হচ্ছে CH3 CO CH3। ডাইমিথাইল কিটোনের ডাক নাম হলো অ্যাসিটোন। ডাই অ্যাসিটোন হলো ডাই মিথাইল কিটোন, এটাকে ডাক নাম হিসেবে আমরা ডাকি অ্যাসিটোন। আর এর আয়ুপাক নাম হলো 1 2 3। কিটোন থাকলে ওন হয়, তাহলে প্রোপেনের ওন মানে প্রোপানল, তাহলে অ্যাসিটিক অ্যাসিটোনের সংকেত হচ্ছে CH3 CO CH3। এটা হলো ডাইমিথাইল কিটোন, এর আয়ুপাক নাম হলো IUPAC, নামটা হলো প্রোপানল। কিটোন আছে, ওকে। তো এই হলো আমাদের এর আয়ুপাক নেম। এরপরে চলে যাবো আমার পরের প্রশ্ন, মুছে দিই। চারের অ্যান্সার, প্রোপানল প্রোপানল এবং প্রোপানল। প্রোপানল মানে হচ্ছে CH3 CH2 CH2 হয়েছে 1 প্রোপান 1 অলি লিখলাম, এটা প্রোপানল। আর প্রোপানল থেকে পেয়েছি CH3 CO CH3, এটা হচ্ছে প্রোপান নল, আর এটা প্রোপানল, প্রোপানল আর ওটা প্রোপানল। এদের মধ্যে কি ধরনের সমবায়বতা দেখতে পাওয়া যাচ্ছে তা দুজনেরই দেখি। আমাদের কার্বন হচ্ছে দেখো 3টে, কার্বন 3টে, হাইড্রোজেন হলো 1 2 3 আর 2 5 2 7 থেকে 8। কোশ্চেনটা মানে ঠিকঠাক দেয়নি, যাই হোক। প্রোপানল তো দিয়েছিল, প্রোপানল ছিল তো, যাই হোক। যদি এদের সমবায়বতা হচ্ছে না, কারণ এখানে হাইড্রোজেন হচ্ছে 8খানা। যাই হোক, আমি প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিই। তো কি ধরনের সমবায়বতা, যদি দুটোর হাইড্রোজেনটা মিলতো তাহলে আমরা লিখতে পারতাম, সেটা উপায় নেই, দেয়নি। কোশ্চেনটা লেখার সময় তোটা খেয়াল করিনি, এটা দেওয়া যাচ্ছে। তো এদের মধ্যে জাস্ট সংকেতগুলো লিখে দিলাম। যদি এদের মধ্যে সমবায়বতা দেখতে পাওয়া যেত তাহলে এর ক্ষেত্রে ছিল OH, এর ক্ষেত্রে CW, তাহলে হচ্ছে কার্যকরী মূলক ঘটিত। যদি সমবায়বতা দেখতে পাওয়া যেত, এই প্রশ্নটা খেয়াল করে লেখার সময় লিখে ফেলেছি। তো যাই হোক, যদি কার্যকরী সমবায়বতা থাকতো তাহলে সেটা কার্যকরী মূলক ঘটিত। যদি মিলতো হাইড্রোজেনটা যদি মিলতো তাহলে আমরা সেটা লিখতে পারতাম। তো যাই হোক, দেয়নি। প্রোপানল দিলে না, চিন্তা করার কথা অন্য কিছু থাকতে পারত। প্রোপানল যদি হতো তাহলে কি CH3 CH2 CH, এটা প্রোপানল। প্রোপানল কত আসছে, এটা মানে কোশ্চেনটা এটাই ছিল 3। হ্যাঁ রাইট, তাহলে প্রোপানলটা হবে না, এটা প্রোপানল হবে। প্রোপানলের মধ্যে এটা প্রোপানল হবে প্রশ্নটা, প্রোপানল প্রথমটা হচ্ছে না। যাক, লেখা থাকলো, লেখা থাক। তাহলে এই দুজনের মধ্যে, তাহলে এর মধ্যে নেই, আর এখানে হচ্ছে আমাদের, তাহলে এটার ক্ষেত্রে প্রোপানল যেটা, প্রোপানল আর প্রোপানল, তাহলে এদের ক্ষেত্রে দেখো C3H6O, C3H6O, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কার্যকরী মূলক ঘটিত সমবায় লিখতে পারি। তো প্রথমটা আমাদের এটা এক্সট্রা থাকলো, আমাদের জাস্ট আমি ব্র্যাকেট করে দিচ্ছি। তাহলে এইটা তাহলে এটা হলো আমাদের প্রোপানল, এটা হলো প্রোপানল। প্রোপানল দিয়েছে ওখানে, একটা প্রিন্টিং মিস্টেক আছে, কোশ্চেন ব্যাংকে বা টেস্ট পেপারে কোথা থেকে দিলাম, যাই দিই না কেন। তাহলে প্রোপানল আর প্রোপানলের মধ্যে সমবায়বতা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত। এইভাবে গঠন দিয়ে কিন্তু আমাদের অবশ্যই রেখে দিতে হবে।
এটা হয়ে গেল আমাদের আলোচনা করা। লাস্ট হচ্ছে জুট বিক্রিয়া, ইথিলিনের জুট বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 5। ইথিলিনের জুট বিক্রিয়া আমরা জানি কি জিনিস হয়। ইথিলিন আমি একবার লিখে দিই। কন্ডিশন কি? নিকেল অনুঘটক হাইড্রোজেন 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিলে ইথেন উৎপন্ন করে। এটাই হলো ইথিলিনের জুট বিক্রিয়ার শর্ত সহ লেখো। এটা আমাদের ছিল প্রশ্ন, আমরা এটা করে ফেললাম। এছাড়াও আমাদের অনেক প্রশ্নই আছে, ছোট ছোট কিছু প্রশ্ন এখানে আছে। যেমন ধরো সমগণীয় শ্রেণী কি জিনিস, এইসব বিষয়ে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি একটু দেখি কি আছে। পলিমারাইজেশন বিক্রিয়া করে ফেলেছি, কার্যকরী মূলক গঠিত সমবায়বতা কি, রেকটিফায়ার স্পিরিট কি, কার্যকরী মূলক সব করা হয়ে গেছে। অ্যাসিটিলিনের ব্যবহার আমরা জানি, ইথানোয়িক অ্যাসিড এবং অ্যাসিটন করে ফেলেছি। তো আমাদের এই যে টেস্ট পেপার মানে লাস্ট পর্ষদের টেস্ট পেপারটা আমরা কমপ্লিট করে ফেলেছি। শুধু তাই নয়, তার সাথে আমরা 2018-19 টেস্ট পেপারের থেকেও বেশ কিছু প্রশ্ন করেছি। তোমাদের কাছে এটা নেই হয়তো, এটাই হয়তো বেশিরভাগ জনের কাছে তোমাদের আছে, এটা তোমরা দেখবে। তো সব প্রশ্নই কভার হয়ে গেল আজকের ভিডিওর মাধ্যমে। তো আর কোনো প্রশ্ন নেই। যদি আমার কোনো প্রশ্ন বাদ গিয়ে থাকে, কার্বাইড গ্যাস বাতি পেয়ে গেছি। আচ্ছা, 2টি কার্বনযুক্ত হাইড্রোকার্বন আমরা জানি, অসম্পৃক্ত সম্পৃক্ত দুটোই লিখতে হবে বলেছে, লিখবে। আচ্ছা, C3H6 এইসব করে ফেলেছি আগের দিন। অ্যাসিটনের সংকেত করে ফেললাম, এলপিজি কার্বাইড গ্যাস বাতি সব হয়ে গেছে। তো জৈব রসায়ন থেকে কোনো সমস্যা থাকা উচিত নয়। তো তোমরা এবার সালের প্রশ্নগুলো দেখে সমাধান করার চেষ্টা করবে। তো ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেগুলো করবে। তো আমি টেস্ট পেপার কমপ্লিট করে দিলাম জৈব রসায়ন, কোনো প্রশ্নই আটকাবে না। তাও তোমরা একবার দেখে নেবে, যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে জানাবে, আমি অবশ্যই বলে দেবো। আর 2018-19 থেকে আমি দেখলাম একই ধরনের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আমি আলোচনা শুরু করব। কেমিস্ট্রি একটা করলাম, এরপরে আমরা করব প্রবাহ তড়িৎ। প্রবাহ তড়িতের যত প্রশ্ন আছে, প্রবাহ তড়িৎ আমরা একবার পড়ে ফেলেছি। তো প্রবাহ তড়িৎ আমি আবার রিভিশন শুরু করব, প্লাস কি করব, তার সঙ্গে টেস্ট পেপারের কোশ্চেন আলোচনা করব, অঙ্ক সব কিছু নিয়ে একটা ভিডিও তৈরি করব। ওকে, তো অর্গানিক কেমিস্ট্রি কমপ্লিট হলো। নেক্সট আমরা প্রবাহ তড়িৎ করব, ইনঅর্গানিক কেমিস্ট্রি করব, যা যা আছে চ্যাপ্টারগুলো আস্তে আস্তে রিভিশন স্টার্ট করব। তোমরা ভালো করে পড়তে থাকো এবং ভিডিওগুলো কেমন হচ্ছে জানাবে। আমি রোজই বলি একই কথা, তো বললে তোমরা যদি বলো ভালো হয়েছে বা কোনো জায়গায় বুঝতে পারিনি, সেটা আমার ভালো লাগে, শুনতেও ভালো লাগে। কারণ অনেক সময় লাগে একটা ভিডিও তৈরি করতে, তোমরা বুঝতেই পারছো, কারণ প্রত্যেকটা কোশ্চেন লেখা সময় লাগে অনেক। তো তোমরা অবশ্যই বলবে প্রশ্নগুলো করে কেমন লাগলো। আজকেও নতুন নতুন প্রশ্ন করলাম আমরা। তো এরপরের দিন আমরা প্রবাহ তড়িতের ভিডিও, মোটামুটি সোমবার প্রবাহ তড়িতের প্রথম ভিডিও নিয়ে প্রথম মানে রিভিশন শুরু করতে চলেছি প্রবাহ তড়িৎ। তোমরা ভালো করে পড়ে রাখবে একবার প্রবাহ তড়িৎটা, সূত্রগুলো দেখে রাখবে, অঙ্কগুলো করতে সুবিধা হবে। চ্যাপ্টারটাও রিভিশন দেবো, জিনিসগুলো সূত্রগুলো আমি একবার তোমাদের বলে দেবো, কি কি সূত্র কি করে আসছে, শ্রেণী সমান্তরাল সমবায়, জুলের সূত্রের অঙ্ক, সব কিছু প্র্যাকটিস করব। সেগুলো রিভিশন করব, টেস্ট করে দেখবো কি প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা সলিউশন করব একই রকমভাবে। আগে 18-19 না 19-20টা আগে করবো, তারপরে 18-19টা করবো যেমন করছি। তো যাই হোক, তোমরা ভালো করে করো। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে প্রবাহ তড়িতের, মোটামুটি সোমবারই ধরে রাখো, সোমবার বা মঙ্গলবার আমি তোমাদের আমার চ্যানেলে দেবো। আর ভালো করে সব লিখে নেবে এবং প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে, বারবার কিন্তু বাড়িতে লিখবে। সবাইকে বলছি, যত লিখবে তত কিন্তু প্র্যাকটিস হবে, তত তোমাদের কনফিডেন্স বাড়বে। সেটাই কিন্তু আসল কথা, কনফিডেন্সটা বাড়া দরকার। ওকে, আর চেষ্টা করলে, ভালোবেসে করলে নিশ্চয়ই ভালো হবে। কেউ ঠেকাতে পারবে না, সবাইকার ভালো রেজাল্ট হবে।
যদি তোমাদের আগ্রহ থাকে, ইচ্ছা থাকে ভালো করার, তাহলেই হবে। শুধু লিখে গেলাম, স্যার কি বললেন, স্যার বলে যাচ্ছেন আমরা লিখে যাচ্ছি করলে হবে না, কিন্তু লিখতে হবে, সেগুলোকে পড়তে হবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু ভালো হবে। আর আমি বারবার বলছি, মন দিয়ে পড়ো, ভালোবেসে পড়ো, দেখবে নিশ্চয়ই ভালো হবে। আমি আবার বলছি 90% নাম্বার পাওয়া ফিজিক্যাল সায়েন্সে কোনো ব্যাপার না। তোমরা সবাই চেষ্টা করলে 90% নাম্বার পেতে পারো, শুধুমাত্র প্র্যাকটিস দরকার, বেশি করে প্র্যাকটিস দরকার এবং প্র্যাকটিস দরকার, আর কিছু নয়, শুধু তাহলেই হয়ে যাবে। ওকে, আর এরপরের দিন আমরা প্রবাহিত ঋতুত্ব বললাম করাবো। তোমরা ভালো করে এই ভিডিওটা দেখে নাও এবং জানাবে কেমন লাগলো প্রশ্নগুলো করে। আর টেস্ট পেপারটাও তোমরা দেখবে অবশ্যই, সঙ্গে সঙ্গে রাখবে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবে। ঠিক আছে, এই বলে আজকে শেষ করছি, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো।